আমরা তো দেখছি, আমি তো প্রচারে যাচ্ছি, খুব গ্রাউন্ড লেভেল থেকেই আমি মূলত গ্রামে গ্রামে ঘুরছি আজ 2 মাসের বেশি সময় ধরে। তো স্বাভাবিক কারণেই ইলেকশন যবেই ডিক্লেয়ার হোক না কেন আমি অনেক আগের থেকেই গ্রামে গ্রামে ঘুরছি। তো তাতে আমাদের যেটুকুন আমরা দেখতে পেয়েছি, মানুষ এবারে একমুখী হয়েই আছেন সরকারকে পরিবর্তন করার জন্য। আপনি 5 বছরে কী কাজ করেছেন? আমি 5 বছরে যা কাজ করেছি তার একটা, আমার যারা দলীয় স্তরে তারা জানেন, তবু আমরা একটা ওয়েবেতে একটা মিডিয়ায় আপলোড আগামী দিনে বোধহয় 2 থেকে 3 দিনের ওই এটার কাজটা চলছে, ওই ছবি সহ একটা তথ্যচিত্রের আকারে ওয়েব মিডিয়ায় আমরা দিয়ে দিচ্ছি। যদিও প্রিন্ট একটা আমার কাছে রয়েছে, মানে আমার কাছে হোয়াটসঅ্যাপে আমার রয়েছে কোথায় কী কাজ হয়েছে, কিন্তু সেটাকে একটা পুস্তিকার আকারে আমরা বার করে দিচ্ছি। আপনি যেমন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তেমনিভাবে রাজ্যের শাসক দল তো আর অন্যান্য রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরকে আপনি কীভাবে দেখছেন বিজেপি প্রার্থী হিসেবে? দেখুন, নির্বাচন কোথাও কোনো প্রতিদ্বন্দ্বীকে সহজভাবে দেখার কোনো ব্যাপার নেই। তিনি সেই তার যত বড় দল হোক কি তিনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হোক, কারণ আমার কাছে প্রতিটি ভোটই মূল্যবান। আমরা যেমন ধরুন এইটাকে গুরুত্ব দিই বলেই আমি নির্বাচনে 10,000 কত ভোটে জিতেছিলাম, 10,000-এর প্লাস, সেটাকে আমরা ওই গুরুত্বটা দিই বলেই আমরা 18,000 প্লাসে লোকসভার ভোটে এই বিধানসভায় এগিয়ে গেছি। এই ব্যবধানটা যাতে আরও বাড়াতে পারি সেই কারণে আমরা প্রতিটি ভোটারকে গুরুত্ব দিই, এবং সেইটা হয়তো হাঁকডাক করে আমি করি না। দেখুন, এইসব ক্ষেত্রে আমাদের এখানে ইনফিল্ট্রেট যে ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, সেটা নমিনাল 2-4টে জায়গা যেগুলো ট্রেস্ট হচ্ছে না, খুব বেশি তো নয়। মৃত ভোটার এবং যাদের ট্রান্সফার, যাদের কাগজপত্রগুলো ঠিকঠাক নেই, এই ধরনের ভোটার বাদ যাওয়া ছাড়া খুব বেশি বাদ আমার পড়েনি। তো মৃত ভোটার স্বাভাবিক কারণে এসআইআরে বাদ পড়বেন, এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। এই আসনে সংখ্যালঘু ভোট কতটা ফ্যাক্টর? এই আসনে সংখ্যালঘু ভোট আছে বেশ কয়েকটা বুথ, প্রায় 16-17টা বুথ, যেগুলোতে আমরা খুবই পিছিয়ে যাই। প্রায় 16-17টা বুথ মানেই আমাদের কাছে প্রায় 12-13 হাজার মাইনাস হয়ে যায় ওই বুথগুলোকে। এটা আমরা রিকভারি করি অন্য বুথগুলো, যেমন ধরুন মিউনিসিপ্যালিটির কয়েকটা বুথ রয়েছে যেগুলো আমরা হয়তো সেখানে 10-15টা পেয়েছি আগে, তো সেখানে তৃণমূল 1000 ভোট পেয়েছে। তো অন্যান্য ওয়ার্ডে সেগুলো আমরা হয়তো অত মার্জিন ডিফারেন্স করতে পারি না, কিন্তু অধিকাংশ বুথে আমরা যেগুলো প্লাস করি বলেই তো আমরা জিতে বেরিয়ে আসছি। এই যে সংখ্যালঘু ভোট এবারে কি ভাগাভাগি হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা আপনি এই আগের প্রশ্নটা যেটা করছিলাম রিকভারি, এবারে কিন্তু সংখ্যালঘু ভোট একমুখী হয়ে পড়বে না। একমুখী হয়ে যে একদম পুরো সবটাই তৃণমূল পেয়ে যাবে এই ভাবনাটা কিন্তু নয়। কারণ আগে যেসব মানুষরা সংখ্যালঘু, আমি প্রচারে গেলে চেষ্টা করি আমার যাওয়া আসার পথে যতগুলো বাড়ি টাচ করছি সংখ্যালঘু বাড়িগুলোকেও আমরা টাচ করে আসি। আমি আজকেও কিছু সংখ্যালঘু বাড়িতে গিয়েছি আমার প্রচারের মাঝখানে। হ্যাঁ, তো সেই সংখ্যালঘু ক্ষেত্রে আমার বলার যেটা বিষয়, আগে যেরকম তারা আমাদের কথাটা শুনতেই চাইতেন না, হ্যাঁ, মুখ ফিরিয়ে নিতেন। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আমাদের কথা শুনছেন। ভোট দেবেন কি দেবেন না সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাদের মানসিক একটা অবস্থানগত পরিবর্তন কিছুটা ঘটেছে। তারা আমাদের কথা শুনছেন, আমাদের কাছ থেকে লিফলেটগুলো নিচ্ছেন। আগে যেরকম কোনো কথাই শুনবো না, একদম কথা বলতেই চাইতেন না, এখন কিন্তু এই ধরনের পরিস্থিতিটা অতটা নেই। বলছি, রাজ্য সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প একাধারে যেমন রয়েছে, সেক্ষেত্রে উন্নয়ন প্রকল্পগুলো আপনারা কি নিয়ে প্রচার করছেন? দেখুন, উন্নয়নমূলক প্রকল্প বলতে, দেখুন প্রথম কথা হচ্ছে উন্নয়ন আর ভাতা পুরোটাই সমানুপাতিক সম্পর্কে চলে আমি বিশ্বাস করি না।
ভাতা একটা আপৎকালীন ব্যবস্থা হতে পারে, কিন্তু এটা পার্মানেন্ট উন্নয়নের ব্যাপার নয়। সুতরাং আপৎকালীন ব্যবস্থা আর উন্নয়ন এই দুটো, কারণ অ্যাকচুয়ালি ভাতা দিয়ে খুব একটা উন্নয়ন হয় না। ইমিডিয়েটলি কোনো রকম একটা বেঁচে থাকার সংস্থান চেষ্টা করা হয়। তো 1,500 টাকায় কেউ বাঁচবে না, 500 থেকে 1000, 1000 থেকে 1,500, তাতেও আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন। আমরা যখন প্রচারে যাচ্ছি, অনেক বয়স্ক মানুষ আমাদেরকে বলছেন এই মাসে তারা বার্ধক্য ভাতা পাননি, তারা পেতেন, তারা এই মাসে পাননি। তার মূল কারণ হচ্ছে এদের হাতে টাকা নেই। ফলে কোথাও কাউকে এক্সট্রা দিতে গেলে আরেকজনের এটাকে কাটল করে দিচ্ছে। বলছি, আপনি যে প্রচার করছেন এই এলাকায়, এই বিধানসভা এলাকায় রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসনের কি ভূমিকা এবং এখানকার পরিবেশ কেমন রয়েছে? দেখুন, আমি যত জায়গায় প্রচারে গেছি, আমার এখানে নির্বাচন কমিশন নিয়ে প্রচার করার বা প্রশ্নের কোনো মুখোমুখি হয়নি। কারণ আমি প্রচারে গেলে সবসময় আমি যা বলছি তার থেকে ওরা কি বলছেন সেটা আমি শুনতে চাই। যে আমি এসছি বিজেপি প্রার্থী হিসাবে আপনাদের কাছে ভোট চাইতে, কিন্তু আপনাদের কিছু বলার থাকলে বলুন। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আমাকে আগে সেটা বলুন, তাহলে আমি উত্তরটা দেবো, তারপরে আমি আমার বক্তব্যটা বলবো। তো আজ পর্যন্ত আমি একজনও ভোটারকে পাইনি যিনি এখানে এসআইআর নিয়ে কথা বলছেন বা নির্বাচন কমিশন নিয়ে কথা বলছেন। এটা তো এখানে তৃণমূলের যেটা ব্যাপার, সেই তৃণমূল তিনি চেষ্টা করছেন, তৃণমূলের নেত্রী একটা ন্যারেটিভ তৈরি করা, যুদ্ধের একটা ন্যারেটিভ। কারণ এত দুর্নীতি চারদিকে করেছেন, ওদের ফোকাসটাকে এই জায়গায় এনে দাও, দুর্নীতিগুলো আড়ালে থাকুক, এই হচ্ছে তৃণমূল নেত্রীর কাজ। সমাজ মাধ্যমে এটা ভাবছে যে আদি এবং নব বিজেপির একটা লড়াই চলছে, সেইটা এবারে বিধানসভা নির্বাচনে ফ্যাক্টর হতে পারে। তো আপনার বিধানসভায় এরকম কোনো ঘটনা ঘটছে? দেখুন, প্রথম কথা বলি, রাজনীতিতে আদি নব বলে কিছু নেই। রাজনীতি একটা ধারাবাহিক প্রক্রিয়া, দলের সংগঠনও একটা ধারাবাহিক প্রক্রিয়া। আজকে আমি ক্ষমতায় আছি, আজকে আমাকে বিধায়কে মনোনয়ন দেওয়া হয়েছে, 5 বছর পরে আরেকজনকেও মনোনয়ন পেতে পারেন। সেরকম দলীয় পদে আজকে যিনি রয়েছেন 2 বছর পরে অন্য কেউ আসতে পারেন, 1 বছর পরে অন্য কেউ আসতে পারেন। এবং এখানে আদিন আর বা এর কোনো এটা নেই, নব্য এই ধরনের কোনো ব্যবধান নেই। আমরা মোটামুটিভাবে দলের কর্মীরা দলের ক্ষেত্রে একভাবেই লড়াইটা আমরা করছি। আপনি বিধায়ক হয়ে এলে এলাকার জেতার ব্যাপারে কতটা আশাবাদী? তারপরে আমি 100% কেন, তারও বেশি। যদি শতাংশের অঙ্কের ছাত্র হিসাবে বলা যায় না যে 200% আশাবাদী, তো আমি জানি আমি 100%ই আশাবাদী। কোন কাজটা আপনাদের দিবেন? আমার দেখুন, আমার দক্ষিণকান্তি বিধানসভার 80% এলাকায় পানীয় জলের ভয়ানক সমস্যা। আমি এবারেও কিছু চেষ্টা করেছি এলাকায় পানীয় জলের, কিন্তু আমাদের বিধায়ক তহবিল থেকে যখনই আমি একটা সাবমার্সিবল বসাতে চাই, এত রকমের ব্যারিকেড আমাদেরকে প্রোটোকলকে করতে হয়, মেনটেন করতে হয়, যে এই পিএইচির পারমিশন নাও, বা কত দূরে কি রয়েছে দেখো, পারমিশন পেতে পেতেই অনেক সময় চলে যায়। আর এখানে জল জীবন মিশন বলুন, জল স্বপ্ন নাম দিয়ে একটা করে ট্যাপ ঘরে দাঁড় করিয়ে দিয়ে পাইপ দিয়ে 1/2 লিটার জলও পড়ে না, গ্রামের পর গ্রাম রয়েছে। তো সুতরাং আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পানীয় জল, দেন রাস্তাঘাট, এটা আমার দ্বিতীয় প্রায়োরিটি। প্রচুর রাস্তা, 15 বছরের উন্নয়ন কথাটা বলা হয়, আমি বলি উন্নয়নটা কসমেটিক। একটা যেটা বলা হয় যে বিজেপি এবারে ক্ষমতায় নাকি লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে, এটা নাকি? হ্যাঁ, অন্নপূর্ণা যোজনা করে আমরা 3000 টাকা দেওয়ার কথা আমাদের বিরোধী দলনেতা বলেছেন। আমরা টাকার সংস্থান তো নিশ্চয়ই করতে পারবো, কারণ আমাদের কিছু চিন্তাভাবনা আছে অর্থনীতিতে। কিন্তু আমরা মূল গুরুত্ব এটা, যেরকম কোনো, দেখুন আমি দুটো কথা শুরুতেই বলেছিলাম, যে ভাতা ইমিডিয়েট রিলিফ, আর একটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন। তো ইমিডিয়েট রিলিফ মানুষকে কিছুটা দিতে হবে, কেননা পশ্চিমবাংলায় 34 + 15 49 বছরে পশ্চিমবাংলা ক্রমাগত শিল্পের ক্ষেত্রে একদম রক্তশূন্য অবস্থায় পৌঁছেছে। আমাদের ছেলে মেয়েদেরকে চাকরি করার জন্য এখন যেতে হচ্ছে অন্য রাজ্যে, আর যারা চাকরি করার মতন পড়াশুনো করেনি তাদেরকেও জন্মজুর খাটার জন্য অন্য রাজ্যে যেতে হয়। মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, এইসব জায়গায় তারা যাচ্ছেন। তো সেক্ষেত্রে
আমরা প্রথমে এক্ষুনি যদি এসে বলি যে না আমরা কোনো সাহায্য এই ধরনের করব না এবং আমরা কর্মসংস্থান করব, কারণ কর্মসংস্থান তো আমি চাইলাম রাতারাতি যে 6 লক্ষ পদ এরা শূন্য করে দিয়েছেন, রিক্রুটমেন্ট করেননি, তো সেই 6 লক্ষ পদ তো রাতারাতি আমরা করে দিতে পারবো না, আমাদেরকে ধাপে 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 কিন্তু এগোতে হবে। তো সেই জায়গায় তাহলে ততদিন পর্যন্ত মানুষ তো অবস্থায় কাহিল অবস্থায় পড়ে যাবেন। সুতরাং আমরা এটা অন্নপূর্ণা যোজনাটাকে চালু রেখেই আমরা কর্মসংস্থানটা করে যাব, যাতে মানুষ ভাতা নির্ভরতা কাটিয়ে উঠতে পারেন। এবারে কি রাজ্যে বিজেপি ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে, কি বলেন? আমি তো মনে করি অবশ্যই রয়েছে এবং আমরা আশাবাদী 4 মের পরে আমরা সরকার করব। পূর্ব মেদিনীপুর জেলায় 16টি আসন, হুম, আপনার আসন নিয়ে 16টি আসন, পূর্ব কতগুলো মেদিনীপুর আসন পেতে পারে জেলায়? দেখুন, প্রথম কথা, পূর্ব মেদিনীপুরে আমরা লোকসভা ভোটের সময় 15টা আসনে এগিয়েছিলাম, শুধুমাত্র পটাশপুরে ছাড়া। তো এখন পটাশপুর একটা নিশ্চিত আসন যদি তৃণমূলের ধরে নেওয়া হয়, সেখানে যিনি প্রার্থী ছিলেন তিনি সেই সিট ছেড়ে পালিয়ে যাচ্ছেন কেন? তাহলে তিনি তো আবার স্ট্যান্ডিং এমএলএ প্লাস জেলা পরিষদের সভাধিপতি, তাহলে তিনি সেই সিটটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, তার মানে নিশ্চয়ই কোথাও কোথাও পটাশপুরটাকেও তিনি নিরাপদ মনে করছেন না। আমার নাম আমার নাম অরূপ কুমার দাস, আমি দক্ষিণকান্তির বিধায়ক এবং এবারের নির্বাচনে বিজেপির প্রার্থী।